বাংলাবারের ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। আমাদের মাঝে উপস্থিত আছেন সুদূর আমেরিকায় বসবাসরত কিন্তু আমাদের থেকেও অনেকটা বেশি পরিমাণে বাঙালি কাঞ্চন বন্দ্যোপাধ্যায়। নমস্কার। বাঙালির পুনর্জাগরণ, বঙ্গভূমির পুনর্জাগরণের ইচ্ছে নেই, বাংলা আবার তৈরি হয়েছে। আমরা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন পডকাস্টে বাংলা এবং বাঙালির ঐতিহ্যের নানা বিষয় প্রতি সপ্তাহে তুলে ধরি। আজকের বিষয় একটু অন্যরকম, স্থান মাহাত্ম্য। এখন এই যে বাংলা এবং বাঙালি, এটি নিয়ে কথা বলতে গেলে দীর্ঘ কথা বলতে হয়। রামায়ণ মহাভারতেও এই বঙ্গদেশ বঙ্গভূমির কথা রয়েছে। উপনিষদেও বঙ্গদেশের অধিবাসীদের কথা বলা হয়েছে। মহারাজা কনিষ্কের রাজকবি অশ্বঘোষ তার বুদ্ধচরিত মহাকাব্যে যখন ভগবান বুদ্ধের কিশোর বেলার কথা বলছেন, তাতে বলছেন যে ভগবান বুদ্ধ লেখাপড়া করার সময় বঙ্গলিপি অনুধ্যান করেছিলেন। এত প্রাচীন একটি জনগোষ্ঠী, একটি অঞ্চল, তাকে নিয়ে প্রায় এখনো কিছুই জানা যায় না। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, আফসোস করে বাঙালির ইতিহাস কে লিখিবে? আমি লিখিব, তুমি লিখিবে। কিন্তু এই যে আমি তুমি, এগুলো কথার কথা হয়ে রয়েছে। প্রায় অনেক কিছু এখনো অধরা রয়েছে। গত বছর ভারত সরকার বাংলা ভাষাকে শাস্ত্রীয় বলে ঘোষণা করে তার সুপ্রাচীন ঐতিহ্যকে মান্যতা দিয়েছে। তার আগে অর্থাৎ 2023 সালে ভারত সরকারের আগ্রহেই এটি গবেষণাপত্রকে রাষ্ট্রসংঘের ইউনেস্কো দুর্গাপুজোর ঐতিহ্যকে মর্যাদা দিয়েছে। অর্থাৎ এই যে ভাষা, বাঙালি সংস্কৃতি, তার যে বহু প্রাচীন ইতিহাস রয়েছে, তা অনেক সময় আমরা ভুলে যাই হাজার বছরে বাঙালি, হাজার বছরে বাঙালি, এইরকম একটা মিথ্যা শিকড়হীন কথা শুনতে শুনতে আমরা বোধহয় ভেবেই ফেলেছিলাম আমাদের বোধহয় প্রাচীন কোনো ঐতিহ্য নেই। উত্তর 24 পরগনার বেড়া চাপা বলে একটি জায়গা আছে, সেই জায়গায় রাখাল দাস বন্দ্যোপাধ্যায় খোঁড়াখুড়ি করে এটি অঞ্চলে যে খুঁজে পেয়েছিলেন, তার নাম চন্দ্রকেতুগড়। মহারাজা চন্দ্রকেতুর একটি গড়। সময়কাল শুনলে আমরা অনেকেই অবাক হয়ে যাব। একটু বলছেন খ্রিস্টপূর্বাব্দ অন্তত 2000 বছর প্রাচীন এই ঐতিহ্য রয়েছে। চন্দ্রকেতুগড়ের একটি মাটির শিলালিপি কয়েকদিন আগে দেখছিলাম, তাতে এটি নরনারীর মূর্তি আছে, যেখানে যে মহিলার ছবি আছে, পোড়ামাটির কাজ, তাতে সে মহিলার মাথায় চূড়ো করে চুল বাঁধা এবং পায়ে চিত্রিত পাদুকা। অর্থাৎ অত বছর আগেও বাঙালি কতটা সভ্য জাতি ছিল, তা চন্দ্রকেতুগড়ের নানা নিদর্শন দিয়েও বোঝা যায়। বাংলার এই স্থান আর মাহাত্ম্য বলতে তো মহৎ স্থানগুলো, এই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে কিছু শুনতে চাই। আমরা আপনার উদ্যোগেই হুগলি জেলায় ত্রিবেণীতে কুম্ভ স্নান মহোৎসব শুরু হয়েছে। সেই ত্রিবেণীর কথা বলতে গেলেই আদি সপ্তগ্রামের কথা উঠে আসে। এবং হিউয়েন সাং যখন প্রায় 17 বছর তিনি ভারতবর্ষে থেকেছেন,
তখন কিন্তু তিনি এই আদি সপ্তগ্রামের পাশ দিয়ে গিয়েছেন এবং তার বর্ণনায় সেটা পাওয়া যায়। আমরা কয়েকদিন আগেই মহারাজা শশাঙ্কের প্রবর্তিত যে বাংলার কাল পঞ্জিকা বঙ্গাব্দের 1432 বছর উদযাপন করেছি এবং মহারাজা শশাঙ্কের রাজধানী, যেটাতে শোনা যায় তার পিতার নামে কর্ণ সুবর্ণ, তৎসন্নিহিত জেলার নাম যেন কর্ণ সুবর্ণ করা হয়, সে দাবিও রেখেছি। তাহলে এটিও প্রাচীন বাংলার একটি জনপদ বা গৌড়, শশাঙ্কের প্রথম রাজধানী। এই যে প্রাচীন এই জায়গাগুলি, মালদহ, পান্ডুয়া, আদি সপ্তগ্রাম, কর্ণ সুবর্ণ, গৌড়, তাম্রলিপ্ত, বাংলার বাণিজ্যের একটি অত্যন্ত উল্লেখযোগ্য জায়গা, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা দর্শকরা আপনার কাছে শুনতে চাইছি। কিছু করার আগেই আজকের যে বিষাদময় সময় ভারতবর্ষ এবং গোটা পৃথিবী জুড়ে, আজকে আমরা জানি যে কাশ্মীরের যে আতঙ্ক হামলা যে হয়েছে, সেই হামলায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের কাছে আমাদের সমবেদনা জানাই। আশা করি ভারত সরকার যথাযথ ব্যবস্থা নেবেন। স্থান মাহাত্ম্য বলতে যে মাহাত্ম্যপূর্ণ স্থান, মানে বাংলার বা গোটা ভারতবর্ষের প্রতিটি ধূলিকণাই হাজার হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য বহন করছে। তো যাই হোক, আজকের এই বিষাদপূর্ণ দিনে হলেও আলোচনা শুরু করা যাক বাংলার বিভিন্ন মহত্বপূর্ণ স্থানে কয়েকটি, যেটা প্রবীরদা উল্লেখ করলেন, বিশেষ বিশেষ জায়গা। কারণ সব জায়গায় যদি আমরা যেতে চাই দিন চলে যাবে। চন্দ্রকেতুগড়ের আগেও পশ্চিমবঙ্গের গোটা বাংলার যদি ইতিহাস দেখা যায়, প্রাকৈতিহাসিক যুগে 60,000 বছর অবধি আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক তত্ত্ব পাই, তারও হয়তো পুরনো। কিন্তু যখন ইতিহাসে ফিরে আসি, ঐতিহাসিকদের কথায়, প্রত্নতাত্ত্বিকদের কথায়, সব থেকে পুরনো স্থান হিসেবে চন্দ্রকেতুগড়কে এখন অবধি বলা হয় এবং তার ভগ্নাবশেষ খুবই সামান্য রয়েছে, যেগুলো ছবিতে দেখানো হবে। তো সেখানে চন্দ্রকেতুগড় ছিল মাত্র কলকাতা থেকে মাত্র 35 কিলোমিটার পূর্ব দিকে। এখন ওর জায়গাটার নাম বেড়াচাঁপা, 24 পরগনা জেলায়, এবং ওখানে বিদ্যাধরী নদীর বিশাল প্রবাহ ছিল এবং এইখানেই গড়ে উঠেছিল এই বিরাট একটা সভ্য শহর বা নগরী বা অঞ্চল। এক কথায় বলতে গেলে গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাই ছিল, আর যেটা প্রবীরদা বললেন, সেই উপনিষদিক কাল থেকে মহাভারত, রামায়ণ, মহাভারতের উল্লেখ আছে, খুবই উন্নত একটি জনগোষ্ঠী এবং জনপদ এবং জনবিভাগ। তো দুঃখের বিষয় হলো, যেটা বঙ্কিমচন্দ্র বলেছেন, উল্লিখিত হয়েছে, যে আমরা সেই সব ইতিহাস ভুলে গেছি, হারিয়ে ফেলেছি, অথবা হয়তো ভোলানো হয়েছে। কারণ ব্রিটিশ আমলে যে সমস্ত খনন কার্য করা হয়েছে তার থেকে কিছু কিছু আমরা পেয়েছি এবং অনেক কিছু ধামাচাপা দেওয়া হয়েছে। তো চন্দ্রকেতুগড় মোটামুটি ঐতিহাসিকদের মতে 300 শতাব্দী বর্তমান কালের পূর্বে, আমি খ্রিস্টপূর্বাব্দ যেটাকে বলা হয়, আমি বর্তমান কালের পূর্বে বলছি, ততদূর অবধি লিখিত বিভিন্ন রকমের প্রত্নতত্ত্ব পাওয়া যাচ্ছে এবং মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল, বিভিন্ন রাজাদের বিভিন্ন সময়ের, বিভিন্ন রাজত্বের সময়ের বিভিন্ন লেয়ারে তাদের নিদর্শন পাওয়া যাচ্ছে। এটা এত প্রাচীন। আর একটা জিনিস উল্লেখ না করলেই নয়, এখানে যে মূর্তিটার কথা বলছেন প্রবীরদা, একটা মূর্তি পাওয়া গেছে এবং প্রচুর এরকম পাওয়া গেছে। একটা মূর্তি আমি দেখেছি যেটা হরপ্পা মহেঞ্জোদারোর সঙ্গে অনেকখানি মিল আছে, একটা নারী মূর্তি। গোটা বাংলার যেটা মেগাস্থেনিস বা টলেমি, এই জায়গাটার বঙ্গ অঞ্চলটার নাম দিয়েছিলেন গঙ্গারিদাই, এবং মেগাস্থেনিস এটা খুব ভালো বড় করে উল্লেখ করেছেন। তো এই সময় যে এখানে বাণিজ্য হতো, বাণিজ্য কেন্দ্র, বিশাল বাণিজ্য কেন্দ্র ছিল এবং একটা পোর্ট ছিল, একটা বন্দর ছিল। এখান থেকে সামগ্রী রোম অবধি যেত, সাউথ ইস্ট এশিয়া, পুরো
উত্তর পুরো পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি এবং সেন্ট্রাল এশিয়া যেগুলো মিডল ইস্টের দেশ, সমস্ত জায়গায় এই নদী পথে বাণিজ্য হতো। তো এইটা অনেক কয়েন মানে মুদ্রা এবং নানা রকমের সিল পাওয়া গেছে, তার থেকে অনেক কিছু পাওয়া যায়। তো এখানে শিব এবং বৈষ্ণব দুই সম্প্রদায়ের বড় প্রাধান্য ছিল, এটা দেখা যায়। এবং পরবর্তীকালে বৌদ্ধ ধর্মেরও অনেক রকমের প্রচার এখানে দেখা যায়। তো যে চন্দ্রকেতু যে নামটা রাজার কথা বলা হলো, রাজা চন্দ্রকেতু তিনি এখানকার রুলার ছিলেন, রাজা ছিলেন। এবং ওখানে একটি নাকি সোনার গড় ছিল, মানে সোনার মানে সোনা মোড়ানো বা সোনার মতো দেখতে, এটা এখন আর কোনো হদিশ পাওয়া যায় না। তো এখনো পর্যন্ত খনন কার্য চলছে। এটা 1950 সাল নাগাদ শুরু হয়েছিল খনন কার্য, ইন্ডিয়ান মিউজিয়াম এএসআই মিলিয়ে কার্যকলাপ এখনো চলছে। তো এই মোটামুটি একটু সংক্ষিপ্তভাবে বললাম। কলকাতা থেকে মাত্র কিছু দূরে এই চন্দ্রকেতুগড়, যারা যেতে চান নিশ্চয়ই এখানে যেতে পারবেন। তো এইবার যে জায়গাটার সঙ্গে আমরা একটু সম্পর্ক পাবো, হিউয়েন সাং এর কথা এলো। হিউয়েন সাং যে সপ্তগ্রাম আদি সপ্তরাঙ্গে ছিলেন, তিনি তাম্রলিপ্ত বন্দরেও গেছিলেন। একটু তাম্রলিপ্তের কথায় আসি। তাম্রলিপ্ত আমাদের এখন একদম পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ প্রান্তে, এবং সেখানে চন্দ্রকেতুগড়ের সঙ্গে একটা সম্পর্ক ছিল। মনে করা হয় যে এখানেও ওই 3য় শতাব্দী বর্তমান কালের আগে, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে 5ম শতাব্দী অবধি মৌর্য এবং গুপ্ত পিরিয়ডে এইরকম সময় তাম্রলিপ্তের সব থেকে বেশি উন্নত হয়েছিল। এবং তাম্রলিপ্ত ছিল পৃথিবীর মধ্যে টপ 3-4টে বন্দরের মধ্যে একটি এনশিয়েন্ট মানে প্রাচীন সামুদ্রিক বন্দর ছিল। এবং এই নামটা যে তাম্রলিপ্ত, মানে তামার কিছু ব্যাপার ছিল, তামার ব্যবসা বা জাহাজগুলো তামার তৈরি বা বিভিন্ন রকমের তামার কার্যকলাপ ছিল, সেই জন্য লিপ্ত মানে তামা মাখানো, এরকম একটা ইতিহাস। এবং এর সঙ্গে তাম্রলিপ্ত, চন্দ্রকেতুগড় এবং তাম্রলিপ্ত লিঙ্কড ছিল। তো চন্দ্রকেতুগড় ওই অঞ্চলে যেন, এবং পরে আসবো আমরা সপ্তগ্রাম, ওই অঞ্চলে যে জিনিসপত্রগুলো তৈরি হতো সেই সমস্ত এখানে আসতো তমলুকে। তমলুক হচ্ছে রূপনারায়ণ নদীর ধারে। আমি কিছুদিন আগে গেছিলাম তমলুক দেখতে ওখানে, কিন্তু কোনো রকম মিউজিয়াম বা কিচ্ছু ওখানে রাখা নেই। যে একটা আমরা দেখবো যে কি ছিল এখানকার ইতিহাস, কোন রকমের কিছু আমি দেখতে পাইনি। আমি শুনেছি কিছু একটা করা হচ্ছে বা হবে, কিন্তু পাইনি। এখানেও মহাভারত এবং বিভিন্ন পুরাণে এবং জাতকের কথায় এই তাম্রলিপ্তের কথা বলা আছে। এখানে থেকে যেমন বলেছি আগে, শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গা, ইউরোপের বিভিন্ন জায়গা এবং চীন, এই বিভিন্ন ভাবে এখানে ব্যবসা বাণিজ্যতে হিউয়েন সাং এটা কয়েকবারই উল্লেখ করেছেন। এখানে বৌদ্ধ বিহার এখনো আছে, যে জৌগড় বা বুদ্ধিস্ট বিহার এখনো ভগ্নাবস্থায় রয়েছে। মৌর্যগুপ্ত পিরিয়ডের অনেক ইনফ্লুয়েন্স রয়েছে। এখানে জৈনদেরও অনেক কিছু নিদর্শন রয়েছে। তো সব থেকে মজার বিষয় হলো যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেছিলেন একজন বিদেশি বাদশাহ, কিন্তু এটা আমাদের মাথায় ছোটবেলা থেকে ঢোকানো হয়েছে যে তারা এসে তৈরি করে দিলেন। কিন্তু নিদর্শন পাওয়া যায় যে এই তমলুক থেকে অ্যাকচুয়ালি এই সোকল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যাকে আমরা উত্তরাপথ বলা হয়, উত্তরাপথ যেটা প্রাচীনকালে বুদ্ধের আমলেও ছিল উত্তরাপথ, সেই পথ যেটা এখন গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে অভিহিত হয়েছে, এই রাস্তায় তমলুক থেকে একদম পেশোয়ার অবধি, ওই অবধি ওখান থেকে যে সিল্ক রোড যেটা বলা হয়, যেটা চীন এবং মধ্যপ্রাচ্যে এবং ভারতবর্ষের মধ্যে বাণিজ্য হতো, তো এর সঙ্গে একটা সম্পর্ক ছিল। পরবর্তীকালে এই তাম্রলিপ্তের যে পলিমাটি পড়ার জন্য যেটা ওই বন্দর প্রায় 8ম-9ম শতাব্দীতে প্রায় বন্ধ হয়ে যায়, এবং তারপরে এখানকার যা
যে কার্যকলাপ ছিল বন্দরের এবং বাণিজ্যের, সেগুলি আস্তে আস্তে আদি সপ্তগ্রাম আমাদের যেটা পরের কথা বলবো এবং চট্টগ্রামের দিকে চলে যায়। তো এই হচ্ছে আমাদের তাম্রলিপ্ত। এখন ওখানকার রাজবাড়ির একটা ভগ্নাবশেষ আছে, সেখানে এটাকেও হেরিটেজ সেন্টার করার একটা বোধহয় পরিকল্পনা হচ্ছে বা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তো রাজবাড়িও খুব ভগ্নাবস্থায় রয়েছে, ওখানকার এখন যিনি রাজা আছেন তিনি চেষ্টা করছেন। তো এই গেল তাম্রলিপ্তের রাজাদের নিয়ে কিন্তু একটি মজার কাহিনী আছে। হ্যাঁ বলা হ্যাঁ হয় যে মহাভারতের যুদ্ধে গোটা ভারতবর্ষ কৌরব বা পাণ্ডব পক্ষে যুক্ত হলেও বাংলার এই তাম্রলিপ্তের রাজারা যুক্ত হননি। পরবর্তীকালে যখন অশ্বমেধ যজ্ঞে ঘোড়া মহারাজার যুধিষ্ঠির ঘোড়া ছাড়া হয়, তখন তাম্রলিপ্তের রাজা এই ঘোড়া আটকে দেন এবং সহদেবকে তারা পরাজিত করে এবং তারা শর্ত দেয় যে ভগবান কৃষ্ণ এলেই একমাত্র ঘোড়া ছাড়া হবে। এবং কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসেছিলেন এবং এই তাম্রলিপ্তের রাজাদের কাছে তিনি বাধা পড়ে গিয়েছিলেন। তাম্রলিপ্তি বর্গভীমা মন্দির আছে, যা আমাদের সতীপীঠ একটি, 51 সতীপীঠের একটি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাধা পড়া একটা রাজবাড়ি, এটি স্থানীয় মানুষরা জানেনই না যে মহাভারতে এটি উল্লেখ রয়েছে। সত্যি কথা, সত্যি কথা। তো ওখানে কৃষ্ণের মন্দির আছে, মানে বাঁধা পড়া মানে কি সবসময় শ্রীকৃষ্ণ ওখানে উপস্থিত থাকবেন। এই যে কৃষ্ণের পুজো হয়, আমি অ্যাকচুয়ালি দর্শন করার সুযোগ হয়েছে আমার। এবার আমি চলে যাচ্ছি আদি সপ্তগ্রামে, কারণ আদি সপ্তগ্রাম এটা নদিয়া এবং হুগলি এই অঞ্চল দিয়ে চলেছে। তো ওখানে হুগলি আমাদের যে গঙ্গা নদী, গঙ্গার যে এখানে যেমন তাম্রলিপ্ত যেমন রূপনারায়ণ নদীর ধারে ছিল, এখানে সরস্বতী নদী যিনি এখনো ক্ষীণভাবে প্রবাহিত হচ্ছেন এই ত্রিবেণী সঙ্গম স্থল থেকে, মৃতপ্রায়, কিন্তু তখন ওখানকার সরস্বতী নদী বিশাল আকায় ছিলেন এবং সেখানে সপ্তগ্রাম, এটা আদি সপ্তগ্রামে শুরু করা হয় নতুন একটা বাণিজ্য এবং বিষয় কেন্দ্র। এবং এখানে যে সপ্তগ্রাম মানে বোঝাই যাচ্ছে 7টি গ্রামের নাম। বলা হয় যে ঋষিদের পুত্র 7জন পুত্র, তাদের নামে এই 7টি গ্রামের নাম হয়েছিল। এই নামগুলো হলো বাঁশবেড়িয়া, বারো, কৃষ্ণদেবপুর, নারকেলডাঙ্গা, শিবপুর, শ্রীরামপুর এবং ত্রিবেণী। এই সমস্ত গ্রাম বলা হচ্ছে বটে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো অনেক বড়, শহরের থেকেও বড়। এখানে মানে মোটামুটি 60 সাল, মানে ইংরেজির 60 সাল, এই সময় মোটামুটি দেখা যায় যে এখানে একটা কিছু নিদর্শন পাওয়া গেছে। তার পরবর্তীকালে ঐতিহাসিকরা বলছেন 600 শতাব্দী থেকে, যখন তাম্রলিপ্ত শুকিয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল, 600-700 শতাব্দী থেকে এখানে শুরু হলো এবং 1700 শতাব্দী অবধি এই আদি সপ্তগ্রামের খুবই একটা ফ্লারিশিং একটা এরিয়া ছিল। এবং এখানে যে কি কি জিনিস হতো আর কি কি জিনিস তৈরি হতো না, এটা শুনলে আমরা অবাক হব। যে মসলিন, যেটাকে ঢাকায় মসলিন বলা হয় এখন, যেটা নাকি 25 গজ একটা আংটির ভেতর দিয়ে ঢুকে যেত। আমি অ্যাকচুয়ালি শুনেছি আমাদের ওখানকার ধুতিও নাকি এরকম এত সূক্ষ্ম ধুতি ছিল, যেগুলি মিশরের যে মমি সেইখানে জড়ানো আছে। এখানকার যে নকশি কাঁথা, স্টিচের কাঁথা তৈরি হতো, সেটা ইজিপ্টের মিউজিয়ামে পাওয়া যাচ্ছে। এখানকার বিভিন্ন ধরনের পিতলের কাজ, বিভিন্ন ধরনের যে কাপড়ের কাজ, এই সমস্ত মানে অনেক কিছু, মানে হাজার রকমের পণ্য এখানে তৈরি হতো, যেটা সপ্তগ্রামে, যেটা তাম্রলিপ্তে হতো, চন্দ্রকেতুগড় হতো। সারা পৃথিবীতে যেমন এখন সব জায়গায় দেখা যায়, মানে বিশেষ করে আমেরিকা, মেড ইন চায়না, বেশিরভাগ জিনিসই ছিল ভারতবর্ষের তৈরি, সারা পৃথিবীতে যেত। তো এই আদি সপ্তগ্রাম ছিল এইরকমই একটি জায়গা। এবং পাশাপাশি ছিল ত্রিবেণী, তার কথায় পরে আসবো, যেটা প্রবীরদা উল্লেখ করলেন। ত্রিবেণী ছিল ধর্মনগরী আর এটা ছিল বাণিজ্য নগরী, আদি সপ্তগ্রাম। তো এটা মোটামুটি সেই সময় কটন, সিল্ক, মসলিন,
গুড়, তারপরে সুপারি, বিভিন্ন মশলা সারা পৃথিবীতে যেত, মানে মিডল ইস্ট, পার্সিয়া, ইরান, ইউরোপীয় বিভিন্ন দেশে যেত। কিন্তু দুর্ভাগ্যক্রমে যখন আলাউদ্দিন খিলজির সেনাবাহিনী যখন এই অঞ্চলটা আক্রমণ করে, তখন এই সমস্ত ট্রেড প্রায় বন্ধই হয়ে যায় কিছুদিনের মধ্যে, এবং এই অঞ্চলের ইতিহাসটাও সেই সঙ্গে লুপ্ত হয়ে যায়, যে কারা ছিলেন, কারা কারিগর ছিলেন, কারা শিল্পপতি ছিলেন, সেই পুরো ইতিহাসটাই আমরা হারিয়ে ফেলেছি। এবং অসংখ্য হিন্দু, জৈন, বুদ্ধ মন্দির এই অঞ্চলে ছিল। যদি দেখা যায় বাংলার ইতিহাসে, যে 1600 সালের আগে বা 1700 সালের আগে কোনো অক্ষত মন্দির পাওয়া খুবই বিরল, কারণ ওই সময়ে খুবই পরিকল্পনা মাফিক এই সমস্ত ধর্মীয় স্থানগুলিকে ধ্বংস করা হয়েছিল। এবং বহু কিছু এখানে বিষ্ণু, শিব মন্দিরের, বিভিন্ন ধরনের জৈন, বুদ্ধর অনেক কিছু রেলিক্স এখনো পাওয়া যাচ্ছে। তো এখানে মানে যেটা আরেকটা আমাদের ভুল বোঝানো হয়েছে, যে সব থেকে পুরনো টেরাকোটার মস্ক পাওয়া যাচ্ছে এখানে, যেটা জামাল উদ্দিনের মস্ক বলা হয়। ছবিতে যদি দেখা যায় যে এই 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 মসজিদ, তার ভিতরের যে অংশটা, সেই ভিতরের অংশে দেখা যাচ্ছে যে পুরনো প্রাচীন মন্দিরের পাথরের স্তম্ভ, কালো পাথরের স্তম্ভ ভিতরে রয়েছে। তো এইরকম অসংখ্য মন্দিরকে ধ্বংস করে তখন আর পাথর পাওয়ার সুযোগ ছিল না বাংলায়, দূর থেকে আনার। তো টেরাকোটার বিভিন্ন কাজ সেখানে ছিল। যদি মসজিদের ভিতরে, যেটা গর্ভগৃহ বলা হয়, সেইখানে যদি দেখা যায় সেখানকার কারুকার্য, সেখানে এখনো পদ্ম ফুল এবং বিভিন্ন রকমের হিন্দু ইনস্ক্রিপশন রয়েছে। তো এরকম বহু হারিয়ে যাওয়া মন্দির বা প্রাসাদ তো ছিলই, তার সঙ্গে সঙ্গে বাণিজ্য কেন্দ্রগুলিও লুপ্ত হয়ে গেছে চিরকালের জন্য। তো আশা করা যায় ভবিষ্যৎ প্রজন্মের যারা ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, তারা এই বিষয়ে আরো বেশি আলোকপাত করবেন। আমরাও চেষ্টা করছি বাংলা আবার এবং আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এরই পাশাপাশি এবার যাই আরেকটু কাছেই, এই পুরো অঞ্চলটাই ছিল মানে বর্ধিষ্ণু এবং সমৃদ্ধ বিভিন্নভাবে। পান্ডুয়া, তো পান্ডুয়া বলা হয়, এটা মালদা ডিস্ট্রিক্টে, এটা হচ্ছে এই কাছেই, মানে ত্রিবেণী, এই সপ্তগ্রাম এবং ত্রিবেণীর থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে। তো এই পান্ডুয়াতে, এটা মালদার পান্ডুয়া না, এটা এখানকার হুগলির পান্ডুয়া বলছি। এখানে বলা হয় এটা নাকি মহাভারতে উল্লেখ আছে পান্ডুয়ার কথা, এবং এখানে পান্ডু রাজা বলে একজন ছিলেন। কিন্তু ইতিহাসটা এমন ভাবে করে দেওয়া আছে, ওখানে একটা স্তম্ভ আছে, সেটাকে বলা হয় বিজয় স্তম্ভ, সেটা নাকি কোনো মুসলিম শাসক 1340 সালে বানিয়েছিলেন। কিন্তু অবাক বিষয় হলো যে এত উঁচু ছিল এই টাওয়ারটি, শিখরটি, যেখান থেকে নাকি পুরীর মন্দিরের চূড়া দেখা যেত। মানে এটা হয়তো কথার কথা, এটা কিন্তু এত উঁচু ছিল। সেই সময় পশ্চিমবঙ্গের যারা কারিগর ছিলেন, তাদের পক্ষে এরকম একটি টাওয়ার তৈরি করা, 1300-1400 সালে তৈরি করার মতো কোনো রকমের সংস্থা ছিল না যে এত বড় একটা টাওয়ার তৈরি করবে। তো মনে করা হয় যে ওখানে কোনো হিন্দু দেব দেবীর মূর্তি ছিল, এবং ওটি কোনো এক সময় ওটি ভূমিকম্পের ফলে অনেকখানি মাটির নিচে, 12-13 ফুট মাটির নিচে চলে যায়, এবং ওখানে খনন কার্য করাও নিষিদ্ধ, যে আপনি যে গিয়ে দেখবেন যে কি আছে ওখানে। কিন্তু তার থেকে আরো বড় বিষয় হলো, পাশেই রয়েছে আরেকটি শক্তিপীঠের ভগ্নাবশেষ, সতীপীঠের। 51টা শক্তিপীঠের কথা প্রবীরদা বললেন। সারা ভারতীয় উপমহাদেশে, তিব্বত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ সমেত পাকিস্তান, 51টা শক্তিপীঠের মধ্যে 2টি শক্তিপীঠ ধ্বংস করা হয়েছিল মুসলিম আমলে। তার মধ্যে একটি ছিল কাশ্মীরের সারদা পীঠ, যেটি এখন পাকিস্তান অকুপাইড অধিকৃত কাশ্মীরে রয়েছে, এবং ওখানে একটা করিডোর মতো বানানো হয়েছে, সারানো হয়েছে। দ্বিতীয় যে শক্তিপীঠ, সতীপীঠ, যেটি ধ্বংস করা হয়েছিল, সেটা হলো শৃঙ্খলা দেবীর মন্দির। এই পান্ডুয়ার এই যেটার কথা এখনই বললাম, যে চূড়ার কথা, শিখরের কথা, তার পাশেই রয়েছে এই
মন্দিরের ভগ্নাবশেষ। এটাকেও বলা হচ্ছে কোন একটি মসজিদের ভগ্নাবশেষ, কিন্তু যদি ছবিগুলি আপনারা দেখেন যেটা দেখানো হচ্ছে, সেই ছবিতে পরিষ্কার দেখতে পাবেন যে প্রাচীন কোনো মন্দিরকে ধ্বংস করে এখানে মসজিদ করার প্রচেষ্টা হয়েছিল, এবং এটি এখনো অ্যাক্টিভ কোনো মসজিদ বা মন্দির নয়। এবং এখানে জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এসআই এর আন্ডারে রয়েছে এবং প্রবেশ নিষেধ, গেটে পুলিশ পাহারা আছে। কেন আছে জানি না। আমাদেরও এই চেষ্টা করা উচিত যে এই স্থানটিকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনার জন্য। তো এই তো কয়েকটা প্রাচীন জায়গার নাম বললাম। তো প্রবীরদা, তুমি যখনই তুমি কিছু অ্যাড করতে চাও, কোনো অ্যাডিশনাল ইনফরমেশন, তুমি প্লিজ তুমি বলতে থাকবে, তাহলে কি আর একটু আলোচনাটা জমবে। আমি যাচ্ছি এবার খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা আধুনিক ইতিহাসের, ভারতবর্ষের ইতিহাসের, সেটা হলো পলাশী। পলাশীতে আমরা সবাই জানি যে 23শে জুন 1757 সালে এখানে ইংরেজ বাহিনীর সঙ্গে সিরাজদৌল্লার শেষ নবাব বলা হয়, তার সঙ্গে যে আম্বর কাননে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে পরাজিত হয়েছিল নবাব বাহিনী, বা বিভিন্ন রকমের ইতিহাস আছে যে হারানো হয়েছিল চক্রান্ত করে। এবং সেই 1757 সালের সেই দিনের পর ইংরেজদের আগমন হয়, মানে ইংরেজদের আগমন আগেই হয়েছিল, ইংরেজরা তাদের কার্যকলাপ আরো ভালোভাবে করতে সাহায্য পায়। এবং ওখানের যারা মানে ধনী ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন জগৎ শেঠ। জগৎ শেঠ ছিলেন একজন ব্যাংকার, পৃথিবীর মধ্যে হয়তো সব থেকে ধনী মানুষ ছিলেন উনি ওই সময়। এবং সিরাজদৌল্লার পতনের পর ক্লাইভ এবং অন্যান্যরা, ইংরেজরা এই সমস্ত ধন সম্পত্তি লুট করে নেয়। এবং শোনা যায় যে শোভাবাজার যে রাজবাড়ি, সেটাও নাকি এখানকার অর্থের সাহায্যে হয়েছিল। কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, ইউরোপের যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যেটা আজকের আধুনিক ইন্ডাস্ট্রির যে ব্যাপারগুলো আমরা দেখি, কলকারখানা, যন্ত্রপাতি, সেটার জন্য যে মূলধন দরকার হয়েছিল, এমনকি রেল ইঞ্জিন, স্টিফেনসনের রেল ইঞ্জিন, এই সমস্ত ব্যাপারে মূলধন জুগিয়েছিল মেইনলি এই বাংলার ধন সম্পত্তি। তো কত কোটি কোটি টাকা তখনকার দিনে ধন সম্পত্তি তারা লুট করেছিল, তার কিন্তু হিসেব নেই। কিন্তু দুঃখের বিষয়, এই পলাশীতে আপনি যদি যান, ওখানে দেখবেন একটা মনুমেন্ট রাখা আছে, এখানে পলাশীর যুদ্ধস্থল। এখানে আপনি কোনো মানে মিউজিয়াম বা সংগ্রহালয় কিছু সেরকম কিছু নেই। ওখানে শুধু সিরাজদৌল্লার একটি মূর্তি স্থাপনা আছে, এবং সিরাজদৌল্লার এবং মনে হয় মীর জাফর এবং তাদের বিবিদের কিছু কবরখানা আছে। এখানটা আমরা সবাই জানি যে সিরাজদৌল্লাকে যেভাবে বড় করে দেখানো হয়েছে, সিরাজদৌল্লা কিন্তু সেরম মাপের কিছু ছিল না। উনি মদ্যপ, লম্পট, নানা রকমের ওনার প্রবলেম ছিল, অত্যাচারী মানুষ ছিল, এবং সাধারণ মানুষ থেকে আরম্ভ করে তার নিকট আত্মীয়রাও চাইতো না তাকে, তার সঙ্গ। তার মৃত্যুর পিছনে যে ষড়যন্ত্রগুলি হয়েছিল, তার অন্যতম কারণ হচ্ছে সিরাজদৌল্লা নিজে। তো এই যে কাহিনীটা, পলাশী শুধু একটা মনুমেন্ট রয়েছে এখানে। আমাদের মনে হয় নতুন ইতিহাসকাররা ভালোভাবে ইতিহাসটাকে প্রেজেন্ট করে ওখানে একটা মিউজিয়াম করা উচিত, যেখানে নতুন প্রজন্ম ইতিহাসটা ভালো করে জানবে। আর এই পলাশীর জন্যই, পলাশীর যুদ্ধের পরেই আমাদের ইংরেজদের মানে যেটা বারবারন্ত হলো ইস্ট ইন্ডিয়ান কোম্পানি সমস্ত কার্যকলাপ, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে কলকাতা অনেক বেশি জায়গা পেল ইতিহাসে। সেটাতে পরে আসছি। তার আগে মুর্শিদাবাদের কথা না বললেই নয়। গোটা মুর্শিদাবাদ মুর্শিদকুলি নামের মুর্শিদকুলি যে তার নামে হয়েছে, যেটা প্রবীরদা উল্লেখ করলেন। এই অঞ্চলটা পুরো সেই মহারাজা শশাঙ্কের সময় বা তারও আগে থেকে, গুপ্ত যুগের সময় থেকে এই অঞ্চলটা পুরো মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর, অল দ্য ওয়ে টু নদিয়া, এই পুরো অঞ্চলটাই ছিল একটা বর্ধিষ্ণু জায়গা। এবং শশাঙ্কের এবং পরবর্তী
পাল এবং সেন রাজাদের বিভিন্নভাবে এখানে নানা রকমের কার্যকলাপ ছিল। লখনৌটি, যেটা লক্ষণ সেনের যে রাজধানী, সেটিরও এখন আর হদিশ পাওয়া যায় না। সেটিও ওই মুর্শিদাবাদের কোনো একটি জায়গায় ছিল। এবং আমারও ধারণা যেমন আগ্রা বা দিল্লিতে বিভিন্ন ধরনের প্রাসাদ বা স্থানগুলোকে মানে দখল করে সেখানে ইসলামিক আর্কিটেকচার তৈরি করা হয়েছে ও তার উপরে রিফারবিশ করে, আমার মনে হয় মুর্শিদাবাদেও অনেকখানি তাই করা হয়েছিল। অবশিষ্ট মানে অতীতের বিভিন্ন রকমের জায়গাকে নিয়ে সেখানে আবার নতুন করে সমস্ত তৈরি করা হয়েছে, যেমন হাজারদুয়ারি, ইমামবাড়া, এগুলো সব পরবর্তীকালে হয়েছে। তো মুর্শিদাবাদের এবং পান্ডুয়া এবং পলাশী, এইগুলোর ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। কোচবিহারেরও প্রচুর ইতিহাস রয়েছে। ওখানে 16 থেকে 18 সেঞ্চুরির সময় কোচবিহারের রাজাদের ওখানে রাজত্ব ছিল। ওখানেও টেক্সটাইল, মশলা এবং নানা রকমের মানে যেগুলো জঙ্গলের মধ্যে পাওয়া যায়, মধু, বিভিন্ন রকমের কাঠ, এই সমস্ত ব্যবসা ছিল। এবং আসাম এবং ভুটান এই নিয়ে এখানে ব্যবসা বাণিজ্য চলতো। তো এই হচ্ছে মোটামুটি যেগুলো প্রাচীন স্থলের মধ্যে। আমি জাস্ট তাড়াতাড়ি করা শেষ করছি, কারণ এখনো অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোতে আমরা ফিরে যাব। আপাতত এই ঐতিহাসিক স্থানগুলো আপাতত এখানেই ছাড়ছি।